আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় ফ্যাসিস্ট নাকি ভারতের ইন্ধন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক, কলামিস্ট ও লেখক মোস্তফা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন, খাগড়াছড়ির বিষয় নিয়ে গতকালও কথা বলেছেন। আমরা গত বেশ কয়েকদিন ধরেই দেখছি যে খাগড়াছড়িতে একটি ঘটনা, অস্থিতিশীলতা কাজ করছে। সেখানে বেশ কয়েকদিন ধরেই পাহাড়ি বাঙালিদের মধ্যে একটি বিরোধ আছে, সেখানে ১৪৪ ধারা অবরোধ। তারপরেও সেখানকার পরিস্থিতি এখনো পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমি শরীফুজ্জামান শরীফকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই ঘটনাকে আপনি কি দেখেন? আসলে ফ্যাসিস্টের ইন্ধন নাকি প্রতিবেশী দেশ ভারতের ইন্ধন কাজ করছে এখানে, যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। গতকাল যে ৩ জন মানুষের মৃত্যু হয়েছে, এই মৃত্যুতে শোক প্রকাশ করি। যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই, এই ঘটনার বিচার দাবি করি। ওই গানটা মনে আছে, পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, পাহাড়টা বোবা বলে কিছু বলে না। আমরা পাহাড়ের কান্না কয়েকদিন পর পর দেখছি। এই কান্না থামানোর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এই কান্নার পেছনে যে কারণ থাকুক না কেন, রাষ্ট্রকে, সরকারকে, সমাজকে এই কান্না থামানোর জন্য উদ্যোগ নিতে হবে। কিন্তু মনে হয় ততটা উদ্যোগ অথবা উদ্বিগ্নতা আমরা দেখি না। ঘটনা ঘটার পরপর ২৪ ঘন্টা পার হওয়ার আগে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন জানেন যে এই ঘটনাটি কারা ঘটিয়েছে, নিশ্চয়ই কেন ঘটিয়েছে সেটাও জানার কথা, কি পদ্ধতিতে ঘটিয়েছে সেটাও জানার কথা। তো তিনি এটা যদি বলতে পারেন, তাহলে এটি ঠেকানোর জন্য কোনো পদক্ষেপ কেন নিলেন না? নাম্বার 1, আমাদের বাংলাদেশে ২৪-এর শেখ হাসিনার চলে যাওয়ার পর যে পরিবর্তনটা এসেছে, সেই পরিবর্তনটা এখন পর্যন্ত আমার অবজারভেশন হলো ভারত স্বাভাবিকভাবে নেয়নি। শেখ হাসিনার চলে যাওয়াটাকে ভারত এখান থেকে নিজের চলে যাওয়া হিসাবেই বিবেচনা করছে, এবং যখনই সুযোগ পাচ্ছে, যখনই তার কর্তৃত্বের মধ্যে থাকছে, কতগুলো সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যেগুলো আসলে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। কিন্তু প্রশ্ন হলো, এই গণঅভ্যুত্থানের পর গঠিত যে সরকারটা গত 1 বছর নানা ধরনের এক ধরনের দম্ভ দেখিয়েছে, গরম গরম কথা বলেছে, তো সে ভারতের সাথে খাই খাতির রাখার জন্য এতটা উদ্গ্রীব কেন? ইলিশ মাছ, দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না। গত বছর বলেছিল দেশের মানুষকে না খেয়ে ইলিশ পাঠাবো না, আবার সুরসুর করে পাঠিয়ে দিলেন। এবং বাংলাদেশের মার্কেটের থেকে ভারতের কলকাতার মার্কেটে ইলিশের দাম কম। তারপরে সুগন্ধি চালও পাঠিয়ে দিলেন। অর্থাৎ ওই যে বলে না, তো তলে তলে সব ঠিক আছে, সরকারের সাথে তলে তলে সব ঠিক আছে, কিন্তু আমাদের সামনে যখন আসে তখন এই কথাগুলো বলে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমার তো মনে হয় গত 2 দিন যে 3 দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, তার তো সেখানে যাওয়া উচিত ছিল। তিনি ঢাকায় বসে গণমাধ্যমের সাথে কেন কথা বলেন? প্রথমত, এর আগে কিন্তু আমরা মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশের সীমান্তের মধ্যে আসা যাওয়া করতে দেখেছি, সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখিনি। পার্বত্য অঞ্চলে যেটা ঘটেছে, এটা সরকার কোনোভাবেই এড়াতে পারে না। সরকারের অবশ্যই দায় আছে। কেন? আপনার এরিয়ার মধ্যে ঘটেছে, আপনার জনগোষ্ঠী এবং আপনার বাহিনী উভয়ই এটার জন্য দায়িত্ব আছে। এখন কার দায়িত্ব কতটুকু, এটি সময় গেলে, তদন্ত হলে বিবেচনা করা যাবে। কিন্তু আমি যেটা মনে করি, এই যে আপনি বলে দিচ্ছেন যে ভারতের সাথে দায়ী, অবশ্যই ভারত তার আশপাশের যে দেশগুলো আছে সেখানে নানাভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। পাকিস্তান উড়ে এসে এখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, আমেরিকা চেষ্টা করে, অর্থাৎ বাংলাদেশকে ঘিরে নানাভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করে। তো রাশিয়া, বিভিন্ন বড় শক্তিগুলো চেষ্টা করে। তো পার্বত্য অঞ্চলে যেটা
হয়েছে দুঃখজনক ঘটনা। এখানে ভারত চেষ্টা করে তথ্যমন্ত্রী উপদেষ্টা যে তথ্যটা দিয়েছেন, আমি মনে করি তার প্রথম কাজটা হলো যে তথ্যগুলো তার কাছে আছে, বাংলাদেশে নিযুক্ত যে ইন্ডিয়ান হাই কমিশনার আছে, প্রথম তাকে ডেকে প্রতিবাদ জানানো এবং তথ্যগুলো দিয়ে বলা যে আমার এখানে এই ধরনের সহিংসতা, এই ধরনের নাশকতা, হত্যাকাণ্ডের ঘটনা আপনারা জড়িত, এই এই তথ্য আমাদের কাছে আছে, আমরা এর প্রতিকার চাই। এবং সেটা যদি সরকারিভাবে প্রতিবাদ জানানো, তিনি এই যে কথাটি বলেছেন, এটি যদি পপুলিস্ট কথা হয়ে থাকে তাহলে আমি মনে করি যে এই ধরনের ব্যক্তিদেরকে ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত। কারণ যাদের কাছে জননিরাপত্তা গুরুত্বপূর্ণ না, যাদের কাছে স্ট্যান্ডবাজিটা গুরুত্বপূর্ণ, তারা যদি এই ধরনের কাজগুলো করেন, প্রথম কাজটা কি হওয়া উচিত? অন্য দেশ হলে কি করত? ওই দেশের যিনি দায়িত্বে আছেন তাকে ডাকবেন, ডেকে তথ্যগুলো দিবেন, দিয়ে বলবেন যে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে আপনি হস্তক্ষেপ করছেন, আপনার দেশ নাক গলাচ্ছে, এই এই তথ্য আমাদের কাছে আছে, আপনারা এখান থেকে সরে যেতে হবে, বন্ধ করতে হবে। সেটি যদি না করে তাহলে আমরা ধরে নিব যে এটি হচ্ছে এক ধরনের সরকারি স্ট্যান্ডবাজি। যেমনিভাবে ওই যে ইলিশ, গুড়া চাল, তারপরে হচ্ছে ওই যে সুগন্ধি চাল ইত্যাদি ইত্যাদির আড়াল। শরীফ ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। আসলে কি মনে হয় যে এই যে তথ্যগুলি বা স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলছেন যে আসলে ফ্যাসিস্ট বা প্রতিবেশী দেশের ইন্ধন আছে এখানে বা থাকতে পারেন, নিশ্চয়ই তার কাছে তথ্য আছে, সেই তথ্যের ভিত্তিতে তো ফর্মালি আনুষ্ঠানিকভাবে যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ আমরা এখনো পর্যন্ত দেখিনি, হয়তো সরকার সেটি জানাবে। আপনার কি মনে হয় যে এই পরিস্থিতির মধ্যে যে আসলে আরেকটি কথা বলছেন যে আমরা ইলিশ রপ্তানি করছি, সেই ইলিশ রপ্তানি কি বন্ধ করে দেওয়া উচিত? না, সেটা মনে করছি না। জি, আপনার বক্তব্য। আপনি ইন্ধনের কথা বলেছেন, আমি ওখানে একটু বন্ধন দেখছি। সেটা কূটনৈতিক বন্ধন, প্রতিবেশীর সাথে বন্ধন, তলে তলে হোক আর উপরে উপরে হোক, ছিল, আছে, থাকবে, হয়তো ঢংটা ভিন্ন, এইগুলো একদিক। আর পার্বত্য চট্টগ্রামের বিষয়, এটা বোধহয় গণ্ডগোলের একটা প্রতিষ্ঠাবার্ষিকী। ঠিক গত বছরও এই সময়েই, আমি যদি ভুল না করে থাকি, 19 সেপ্টেম্বর এ ধরনের পরিস্থিতি ওখানে হয়েছিল। গত বছর হয়েছিল একজন মোটর সাইকেলের ড্রাইভারকে হত্যাকাণ্ড নিয়ে, এরপরে কিন্তু 5-6 দিন চলেছে। এবার হলো একটা ধর্ষণ কাণ্ড নিয়ে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, গত 2-3 দিন থেকে কিন্তু ধর্ষণ নিয়ে কোনো বক্তব্য নেই। বক্তব্য হচ্ছে প্রথমতই যেটা আনা হচ্ছে যে ওখান থেকে সেনাবাহিনী সরাতে হবে। আপনি দেখেন সাবজেক্ট কি, আমরা অবজেক্ট কি করে ফেলছি। আর সেটা বলতে গিয়ে এত বাড়তি কথা বলছি, তো তথ্যের প্রয়োজনে যদি জনগণকে তথ্যায়িত করে থাকেন, অবশ্যই সরকার দায়িত্ব পালন করেছেন, জনগণের সেটা জানার অধিকার আছে। আবার জনগণের সেটাও দেখার অধিকার আছে যাকে দায়ী করছেন তার সাথে আপনার ডিলটা কি, তাকে কি বলছেন। আরেকজন উপদেষ্টা কিন্তু আরেকটা তথ্য দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম, তিনি গতকাল কি বলেছেন যে অর্থ বিনিয়োগ হচ্ছে। তাহলে তিনি অর্থের পরিমাণটাও কিন্তু জানার একটা আগ্রহ বলেন আর অধিকার বলেন আমাদের আছে। তো পার্বত্য চট্টগ্রামের এরকম বিষয় নিয়ে, 3টা জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিশাল এলাকা, এ ধরনের হালকা কথা আমরা আশা করি না। এটা জেনেতনা ঘটনা নয় কিন্তু, প্রথমত এই দিক। দ্বিতীয়ত, পার্বত্য চট্টগ্রামের সাথে ভারত অত্যন্ত প্রাসঙ্গিক, মিয়ানমার প্রাসঙ্গিক, পাহাড়ি অঞ্চল বিধায়, আবার আওয়ামী লীগও প্রাসঙ্গিক। আর ফ্রন্টে যাদেরকে আমরা দেখছি, এদেরকে এখন বলে ইউপিডিএফ, যাদের নেতৃত্বে এক সময় শান্তি বাহিনী চলত। তো আবার আমরা নামটা এত সুন্দর, শান্তি বাহিনী, আসলে অশান্তির যাবতীয় ক্রিয়াকর্ম তারাই করেছে। আবার আমাদের যদি একটু পেছনে যাই, দেখেন 71-এও যারা এখানে প্রচুর গোলমাল করেছে তাদের নামও ছিল শান্তি কমিটি। অর্থাৎ এই শান্তি শব্দটাকেও যে যার মতো করে অপব্যবহার করছেন। তো শান্তি বাহিনীর পর্ব শেষে আমরা এখন যখন এই নৈরাজ্য দেখছি, ধর্ষণ যে হওয়ার হয়ে গেছে, এটার বিচার তো আমরা দেখতে চাই। কিন্তু এরই মধ্যে গণমাধ্যমের জায়গা থেকে আমার কাছে তথ্য আছে, বিভিন্ন জেলা থেকে, সরকারের কাছে এটা তথ্য থাকার কথা, সন্ত্রাসী, একদম পেশাদার সন্ত্রাসীদেরও অবস্থান কিন্তু এখন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায়। এবার ঘটনা ঘটার পর প্রত্যেক দিনে কিন্তু সিনারি পরিবর্তন হয়েছে, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে। আর সেনাবাহিনী বিষয়ে একের পর এক একটা বক্তব্য আসছে। তো বোধহয় খুব জরুরি ছিল না, সেনাবাহিনী থাকাতেই ধর্ষণ হয়েছে, আর না থাকলে আর ধর্ষণ হবে না,
এগুলো কিন্তু একদম হালকা নিম্নমানের কথাবার্তা, অর্থাৎ মূল প্রসঙ্গ থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই সময়টাতে আমরা উদ্বিগ্ন ছিলাম আমাদের পূজা নিয়ে। একটা উদ্বেগ ছিল যে পূজার সময় কোথায় কি না কি যেন ঘটে। তো এখন পর্যন্ত ভালো খবর হচ্ছে উদ্বেগ থাকলেও ওই রকমের কিছু ঘটেনি। আর এটা প্রমাণিত যে উদ্বেগ থাকা, টেনশন থাকা, দুশ্চিন্তা থাকা কখনো কখনো আমাদেরকে সাবধানী করে, সতর্ক করে। তো নিশ্চয়ই করেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের বিষয়টাও কিন্তু বিশাল। ওখানে সংখ্যালঘুদের বিষয় আছে। যে দর্শিত হয়েছে সংখ্যালঘু, যে 5 জনের নাম এসেছে তারাও সংখ্যালঘু, আবার একজন যে গ্রেপ্তার হয়েছে তিনিও একজন সংখ্যালঘু। ওখানে নানান উপাদান আছে, ভাবনার বিষয় আছে। তো এখন কিন্তু একটা সময় এসেছে, আমরা সংস্কার বলি, হয়তোবা হয় না আমাদের মন মতো, হয়তোবা গর্জন দৃষ্টে বর্ষণটা হয় না, কিন্তু বলতে কিন্তু পারছি। পার্বত্য চট্টগ্রামের বিষয়টার সাথে রাজনীতি অত্যন্ত জড়িত, সিরিয়াসলি জড়িত। তো সেই ক্ষেত্রে রাজনীতিবিদদের কারো ভূমিকাও কিন্তু আমরা ওই রকম একটা দেখছি না। সরকারের দিক থেকে উপদেষ্টারা দুজনে বিশেষ করে বলছেন এখানে রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক অংশগ্রহণ কিন্তু অত্যন্ত জরুরি। তারা যদি এই সিদ্ধান্ত নিতে চান, রাজনৈতিক দলগুলো এখন যারা আছেন মাঠে, ইনক্লুডিং আমাদের শরীফ ভাইদের দল সহ, রাজনৈতিক দলগুলো সম্ভবত নির্বাচন সংস্কার ওই নিয়ে ব্যস্ত। যে কারণে আমাদের নেরেটিভও পাল্টে যাচ্ছে, যে আমরা কারণ খুঁজতে খুঁজতে অভ্যস্ত হয়ে গেছি, একটার সাথে আরেকটা মিলাচ্ছি, যে নির্বাচনে গোলমাল করার জন্য কোনো অঘটন কিনা এটা। আমাদের এই ভাবনা কিন্তু একদম অমূলক নয়। পার্বত্য চট্টগ্রাম বিশাল বিষয়, ওখানে যদি কোনো উত্তেজনা তৈরি করা যায় তাহলে এটা একটা জের পড়বে, স্বাভাবিক। আবার এখানে দেখেন মিয়ানমার অত্যন্ত প্রাসঙ্গিক। মাঝে মধ্যে কিন্তু মিয়ানমারের যেই উৎপাত আমরা দেখি ওই অঞ্চল দিয়েই। আবার যেটা নিশ্চয়ই সামনে আলোচনায় আসবে, হয়তো যারা খুব কনসার্ন তারা ভালো বলতে পারবেন, আমরা বার্মা অ্যাক্ট বলতে একটা অ্যাক্টের কথা শুনেছি মিয়ানমারকে কেন্দ্রিক। ওখানেও কিন্তু আমরা অত্যন্ত প্রাসঙ্গিক। বেশি প্রাসঙ্গিক হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল। তো আমরা এই সময়টায় যদি পার্বত্য অঞ্চলের যে সাবেক জনপ্রতিনিধিরা ছিলেন, সাবেক বলছে এই কারণে যেহেতু এখন সংসদ নেই বা স্থানীয় সরকারও ওইভাবে নেই, ফাংশন করছে না, তাদের কাউকেও কিন্তু আমরা সামনে দেখছি না। বিশেষ করে বিএনপির অনেক নেতা আছেন ওখানে, এমপি আছেন বেশ কয়েকজন, তাদেরকে কিন্তু আমরা দেখছি না। কিন্তু মাত্র কদিন আগে আমরা দেখলাম ডাকসু নির্বাচনে ওই কোন চাকমাকে কে কোন দল থেকে কোন প্যানেলে নিয়েছে, কোন সংখ্যালঘুকে কে নিয়েছে, ওটা নিয়ে এক ধরনের একটা বড়াই করার প্রবণতা আমরা দেখেছি। বরং ওই তুলনায় এই খাগড়াছড়ির এই ঘটনায় আমরা কোনো তৎপরতা কিন্তু দেখছি না, বা অনেকটা বোধ হয়ে গেছে আর হবে না, এইরকম পিঠ মোছা দেওয়ার মতো। তো সেটা আমরা মোটে আশা করি না। ওই কারণে এটা ফেসিস্ট করুক আর নন ফেসিস্ট করুক, এটা বোঝাই যায় কারা করেছে, খুব ব্যাখ্যা করে বলার অবকাশ রাখে না। আমি বিশেষ করে সেনাবাহিনীর উপর যখন আঘাত এসেছে এই নিয়ে যখন ছবি ছড়াছড়ির ব্যাপকতা, ট্রল করা, সেটার মধ্যেও কিন্তু একটা গন্ধ আছে যে একটা গোলমালের অপেক্ষা কেউ না কেউ করছে কিনা। আর এই মুহূর্তে গোলমাল ঘটলে লাভবান কে বেশি, ওই প্রশ্নের জবাব খুঁজলেও কিন্তু আমরা ফেসিস্ট নন ফেসিস্ট খোঁজা খুব জরুরি না। ওই ক্ষেত্রে যখন দুজন উপদেষ্টা চিহ্নিতই করে ফেলেছেন, এই মুহূর্তে দরকার লাভ যথাযথ ব্যবস্থা। আসলে মোস্তফা কামাল ভাই, লাভ কার বেশি আসলে এই যে এই পরিস্থিতি সৃষ্টি করে? লাভ কার বেশি? অদৃশ্যমান শক্তির লাভ বেশি না দৃশ্যমান শক্তির লাভ বেশি? এখন কিন্তু বাংলাদেশে আমরা অদৃশ্য, সুপ্ত, গুপ্ত নানান শব্দ ব্যবহার করি। ফাংশনালি কেউই গুপ্ত না। কাউকে হয়তো ধরা যায়, কাউকে ছোঁয়া যায়, কাউকে বোঝা যায়। তফাৎ এতটুকু, ধরা, ছোঁয়া, বোঝার তফাৎ। আপনি যদি ফেসিস্ট বারবার বলেন যে ঠিক আছে দলটার নাম উচ্চারণ না করলাম, আওয়ামী লীগকে বুঝালাম, আওয়ামী লীগ কি মোটেও অপ্রাসঙ্গিক? আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে, কিন্তু আওয়ামী লীগ তো অপ্রাসঙ্গিক নয়। আওয়ামী লীগ একটা বিরাট শক্তি, আপনি আমি পছন্দ করি বা না করি, আওয়ামী লীগ একটা বিরাট রাজনৈতিক শক্তি। আপনি আওয়ামী লীগকে স্থগিত করেছেন তার নিবন্ধন, কিন্তু আওয়ামী লীগের কর্মীদেরকে কি স্থগিত করা গেছে বা তারা কি স্থগিত আছে? আরো পরিষ্কার বললে বা আওয়ামী লীগের লাভটা বেশি, আপনি সেটা অবশ্যই বেশি। জি, আপনার কাছে তারা আবার একটা নৈরাজ্য আশা করবে, সেটা তাদের রাজনীতি। জি, আমি ষড়যন্ত্র বলবে তাদের প্রতিপক্ষ, আমি গণমাধ্যমের জায়গা থেকে ষড়যন্ত্র বলতে চাচ্ছি না, কিন্তু এটাই তাদের বড় একটি প্রশ্ন মানুষের, যে আসলে তাদেরকে কারা শেল্টার দিচ্ছে, তাদেরকে কারা পুনর্বাসন করছে, তাদেরকে কারা পেছনে ব্যাক দিচ্ছে, যে কারণে তারা এই কাজগুলো করতে পারছে। এই প্রশ্নগুলি একটি বড় ধরনের একটি প্রশ্ন, অবশ্যই বড় প্রশ্ন। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো একে অপরকে বলছে যে তারা করছে, ও বলছে তারা করছে, কেউই এটা দায় নিতে চায়, দায় নিতে চাচ্ছে না কেউ। জি, তো আবার দায় নিতে হয়ও না। দিন শেষে আমাদের এমন এক নিষ্ঠুর বাস্তবতায় আছি আমরা, ৭১-এর কথা যদি তোলেন কারো কারো বড় ঐশ্বর্য লাগে, শুনতেই চায় না কথাটা, যে ওটা বাদ দেন,
বাতিলের খাতায় ফেলে রাখতে চাচ্ছেন। 90-এর কথা যদি ধরেন, বলেন যে এত বছর আগের কথা, এগুলো আর সামনে আইনেন না। এই 24-এর জুলাই আগস্টের কথা আনলো, বলে যে এটা 1 বছর হয়ে গেছে। আমাদের মধ্যে এই প্রবণতা কিন্তু ব্যাপকভাবে কাজ করছে। আমরা নিষ্পত্তিতে যেতে চাই না, প্রশ্ন ছুটতে জানি, দায়ী করতে জানি, নানান বিশ্লেষণও দিতে জানি, কিন্তু কেউ যে দায় নিচ্ছে না ওইদিকে কিন্তু আমরা খুব একটা যেতে পারছি না, বা বাধ্যও করতে পারছি না কাউকে যে এই দায়িত্ব আপনাকে নিতে হবে। ওই দায়িত্ব না নেয়ার যে প্রবণতা দেখেন, যারা বিতাড়িত হয়েছে আজ পর্যন্ত তাদের কেউ কি একটু বলেছে যে না আমরা কিছু না কিছু দোষ করেছিলাম? একজনকে আমি অন্তত পাইনি। একটা প্রশ্ন যেমন মাঝে মধ্যে আছে যে না ফেসিসদের মধ্যে 2-4 জন ভালো ছিল, আমি কারো দেখা এখনো পাইনি। কেন পাইনি? যে একজনকেও কখনো শুনি নাই যে যা না দিনের ভোটটা রাতে করাটা ঠিক ছিল না। তার মানে কেউ হয়তো ভোকাল ছিল না, কিন্তু এই চর্চায় আমরা অভ্যস্ত হয়ে গেছি। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত 3-4 মাস ধরে একজনের যে আচরণ আমরা দেখি, এরা একদিকে কিন্তু জুলুমের শিকার ছিল, অর্থাৎ মজলুম ছিল, এটা সত্য। আবার তারা যে আচরণ করছেন এটার মধ্যে ফেসিজম, জি, সবকিছুই তারাই করতে চান, তারাই বলতে চান। এতে করে আমরা ফেসিস শব্দটা এখন শুধু একটা দলের দিকে ছুঁড়ে দেয়া, আমি ব্যক্তিগতভাবে ওটা বিশ্বাস করতে চাই না। এটা একটা আচরণের নাম, এটা একটা স্বভাবের নাম, জি, মুস্তফা এটা কামাল একটা ভাই, চরিত্রের নাম। জি, আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে আবার শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, মুস্তফা কামাল ভাই একটি কথা বলছিলেন যে খাগড়াছড়ির ঘটনায় রাজনৈতিক দলগুলো খুব বেশি উচ্চকিত নয়, কিন্তু আমরা একটি সংগঠনের পক্ষ থেকে দেখেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেতা গতকাল একটি বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে তার দলের একজন শীর্ষস্থানীয় নেতা পদত্যাগ করেছেন, এবং তার যে ফেসবুক স্ট্যাটাসটা আমি সেটা একটু উল্লেখ করতে চাই কিছুটা। খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের উপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং 3 জন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসুদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল পদ থেকে পদত্যাগ করে পার্টির ইমেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। এনসিপির জন্য শুভকামনা, ইনকিলাব জিন্দাবাদ। এটি অলিক মৃ বক্তব্য আমরা শুনলাম। আপনি আসলে কিভাবে দেখেন বিষয়টি? হান্নান মাসুদের বক্তব্য, অলিক মৃর বক্তব্য। ধন্যবাদ। আমি তার আগে কামাল ভাইয়ের বক্তব্য শুনছিলাম। জি, আমরা কোনো দেশের সাথে সম্পর্ক বিচ্ছিন্নতা চাই না। আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে, এবং আমার যতটুকু অধিকার, আমার যতটুকু পাওনা, এটা ওই রাষ্ট্র বা ওই সরকার আমার পাওনাটাকে বুঝিয়ে দেবে, এটা আমরা চাই। কিন্তু আপনি যখন মানুষের আবেগ ইমোশন নিয়ে যখন স্ট্যান্ডবাজি করেন, আপনি এটিকে নিয়ে যখন রাজনীতি করেন, আমি দেখতে পাচ্ছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই সংকটটাকে নিয়ে তিনি রাজনীতি করছেন। কেন? আমি উদাহরণ হিসাবে আপনাকে বললাম। তিনি যদি জেনে থাকেন, আবার বলছি, তার দায়িত্ব হচ্ছে ভারতের যারা এখানে দায়িত্বে আছেন তাদেরকে ডেকে প্রতিবাদ করা। আর সেটি যদি না করেন তাহলে পরিষ্কার হয়ে যাবে যে এই ইস্যুটাকে নিয়ে রাজনীতি করছেন। কিছুদিন আগে কুমিল্লাতে মাইকে ঘোষণা দিয়ে 4টি মসজিদ, মাজারে হামলার ঘটনা ঘটেছে। তার আগে রাজবাড়িতে। তো তখন এই স্বরাষ্ট্র উপদেষ্টা বা তার যে আইন শৃঙ্খলা বাহিনী কি ভূমিকা পালন করেছে? রাজবাড়িতে 5 দিন 7 দিন প্রস্তুতি নিয়ে তারপরে মিছিল করে এসে লাশ কবর থেকে তুলে তাকে পুড়িয়ে ফেলার যে ঘটনাটা দেশকে ঝাঁকা দিয়ে গিয়েছিল, সেই ঘটনায় কি দায়িত্ব উনি পালন করেছেন? এই ধরনের অসংখ্য ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে। এই যে নূরকে হত্যার জন্য পেটানো হলো, কি দায়িত্ব উনি পালন করেছেন? কয়জনকে গ্রেপ্তার করেছেন? অর্থাৎ আপনি আপনার যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে ঢাকার জন্য আপনি যখন পপুলিস্ট বক্তব্য হাজির করেন, ওটাও এক ধরনের অপরাধ হয়। আমাদের মধ্যে প্রচুর স্ববিরোধিতা আছে। আপনি শোনেননি এই ঢাকা শহরে টিএসসিতে দাঁড়িয়ে ক্যান্টনমেন্ট দখল করার ঘোষণা আসেনি? এসেছে। অনবরত গত 1 বছর আমাদের এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করা হয়নি? হয়েছে। বিদেশ থেকে ইউটিউবাররা ভিডিও বানিয়ে দেশের ভেতর থেকে হুমকি দেওয়া, ঘোষণা দেওয়া, এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও সমাবেশে দাঁড়িয়ে ক্যান্টনমেন্ট দখল করে নিব। এখন আপনি দেখবেন যে এই অংশটি
সেনাবাহিনীর জন্য তাদের খুব প্রাণ কাঁপছে। সেনাবাহিনীর সদস্য, আনসার বাহিনীর সদস্য, পুলিশ সদস্য অথবা পিলখানায় যারা শহীদ হয়েছেন তারা সবাই আমাদের স্বজন। আমাদের মধ্যে খাগড়াছড়িতে সেনাবাহিনীর রক্ত ঝরলে যতটুকু আমাদেরকে আবেগে নাড়া দেয়, রাজবাড়িতে অথবা ফরিদপুরে সেনা সদস্যদের উপরে হামলা করলে আমাদের ওইভাবে আবেগটা নাড়া দেয় না। কেন? আমরা এই রক্ত নিয়েও রাজনীতি করি, এটা নিয়ে আমরা রাজনীতি করি। আপনি মাসুদের যেটা বলেছেন, মাসুদের কাছে এই ধর্ষণটা ভুয়া ধর্ষণ মনে হয়েছে। আজকে যদিও তিনি বলেছেন যে আমি ভুল করে এটি বলে ফেলেছি, তিনি এই ঘটনা নিয়ে 3টি পোস্ট দিয়েছেন, একটি পোস্ট তিনি ডিলিট করে ফেলেছেন। তো এটা ভুয়া ধর্ষণ। এবং তারপরে তিনি ওই যে একই কথা বলেছেন যে ভারত এটা করছে। তো আপনি অন্যান্য জিনিসগুলো, বিষয়গুলো খুব সুচিন্তিতভাবে করলেন, এই একটি শব্দ আপনার ভুলে বলে ফেলেছেন, ব্যাপারটা সেরকমের না। আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন এর ভেতর থেকে বোঝা যায়, আপনার সাইকোলজিটা এর ভেতর থেকে বোঝা যায়, আপনার মনস্তত্ত্বটা এটা এর ভেতর থেকে বোঝা যায়। আর আপনি খেয়াল করবেন যে আমাদের এখানে গতকালকে থেকে খেলার আমরা রাস্তায় নেমে পড়েছি। মনে থাকার কথা, রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আসার জন্য যে অবস্থা ক্রিয়েট করার সময় যে ধরনের সোশ্যাল মিডিয়ায় নানা রকমের অপতথ্য, কুতথ্য প্রচার করা হচ্ছিল এবং এর ভেতর থেকে একটা ওয়েব ক্রিয়েট করা হয়েছিল, একইভাবে ঘটনা ঘটছে। নেপালের ঘটনা, এখানে বলা হচ্ছে যে বিজেপি ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে। মিয়ানমারের ঘটনা নিয়ে আসা হচ্ছে। মসজিদে, দিনাজপুরে মসজিদে আগুন, সেটা এই ঘটনার মধ্যে নিয়ে এসে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে পরিস্থিতিটা শুধুমাত্র ওই অঞ্চলের পাহাড়ি অথবা সেখানে যারা বাঙালি বসবাস করছে তাদের বিষয় না, এটি একেবারে দেশের, সারা দেশের জন্য, সারা দেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা এর ভেতরে দেখছি। আমি সরকারের কাছে অনুরোধ করব, আমি সংখ্যাগুরু এই মনোভাব নিয়ে আপনি কোনো একটা জনগোষ্ঠীকে অথবা কোনো একটা অঞ্চলকে যদি নিয়ন্ত্রণ করতে চান, অধিকারের জায়গাটিকে ছুঁড়ে ফেলে দিয়ে, রাষ্ট্রের দায়িত্বের জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে, এবং সবার জন্য সরকার, সবার প্রতি সরকারের যে দায়িত্বটা, এটি ভুলে গিয়ে আপনি যখনই নিজেকে সংখ্যাগুরু হিসাবে লঘুর প্রতি আপনার হ্যাডমটা দেখাতে যাবেন, তখন সংকটগুলো তৈরি হয়, সংকটগুলো বাড়ে। আমি রাষ্ট্রের অনেক আচরণের মধ্যে, আমাদের মেইন স্ট্রিমের নাগরিকদের মধ্যেও এই ধরনের প্রবণতাটা দেখি। তার জন্য, তার গাজার জন্য যেভাবে কান্নাকাটি করেন, তার অন্য জায়গার জন্য কান্নাকাটি ওইভাবে আসে না। তিনি তার এই যে বিবেকবোধ, এই মানবতাবোধ, এটা রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে, সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে এটি পরিবর্তন হয়। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, বাংলাদেশের ধর্মভিত্তিক যে দলগুলো আছে, আপনি 3টি জায়গার মুসলিম নির্যাতনের বিরুদ্ধে গত 1 দশক 15 বছর প্রচুর মিছিল মিটিং হয়েছে। কোথায়? এক হচ্ছে গাজায় মুসলমানদের উপরে হামলা, যদিও আমি এটিকে বলে মনেছি মানুষের উপরে হামলা। গাজায় হামলা, চীনের উইঘরের মুসলিমদের উপরে হামলা, আর কাশ্মীরের মুসলমানদের উপরে হামলা। গত 1 বছর আমাদের এখানে ধর্মীয় দলের নেতারা অসংখ্যবার চীন সফর করেছেন। যে চীনের সরকারের বিরুদ্ধে গত 10-15 বছর অসংখ্যবার তারা অভিযোগ করেছেন যে সেখানে একটা গণহত্যা চালাচ্ছে চীনের সরকার উইঘরের মুসলমানদের উপরে। আপনি গত 1 বছরে যারা চীনে গেছেন, চীনের প্রতিনিধিদেরকে নিয়ে এসে অফিসে বৈঠক করেছেন, চীনের সরকারের সাথে বৈঠক করেছেন, তাদের কারো মুখ থেকে কি শুনেছেন? তারা কেউ কেউ রোহিঙ্গার মুসলমানদের জন্য আলাদা একটা স্টেট গড়ে তোলার ভূমিকা রাখতে চীনের কাছে অনুরোধ করেছেন মগবাজার জামাত অফিস থেকে। তার 2 দিন পরে আবার তার সংশোধনী দিয়েছেন। কিন্তু এদের কারো কাছে শুনেছেন যে তারা চীনের সরকারের কাছে উইঘরের মুসলমানদের কথা জানতে চেয়েছেন? নো। কেন? কারণ হচ্ছে এটি নিয়ে এতদিন রাজনীতি করা গেছে, এখন রাজনীতি করতে হবে চীনকে নিয়ে। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতের যতটুকু ভূমিকা আছে, চীনের আমি মনে করি তার থেকে 20% কম হলেও ভূমিকা আছে। রাতের ভোটের পরে আমি আপনাকে স্ক্রিনশট দেখাতে পারবো। আমিডামি নির্বাচনের পরে রাতের ভোট যেটা হলো 18 সালে, সেই ভোটের পরে শেখ হাসিনাকে প্রথম ফুলের মালা নিয়ে গিয়েছিল বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। 24-এর নির্বাচনে, আমিডামির নির্বাচনের পরে চীনের রাষ্ট্রদূত শুধুমাত্র ফুল নিয়ে যায়নি,
প্রেস কনফারেন্স করে বলেছে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য চীন সব ধরনের সহযোগিতা করবে, এই সরকারের বিরোধিতা যারা করবে আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো। সেই চীন এখন এই দলগুলোর সব থেকে আপনজন, চীনে দৌড়াচ্ছে, চীনের লোকজন এসে দৌড়াচ্ছে, ডাকসুর নেতারা ছুটে যাচ্ছে চীনের কাছে। আর আপনি এখানে এসে ভারত আপনার ফ্যাসিস্ট, চীন ফ্যাসিস্ট না। কেন? কারণ চীনের অনেক জায়গা থেকে সহযোগিতা সুযোগ আছে এবং চীনকে এখানে আপনি এখন ব্যবহার করতে পারছেন। আমাদের পার্বত্য অঞ্চলের এই যে সংকট, এই সংকট শুধুমাত্র ডোমেস্টিক সংকট না। এই সংকট নিরসনের জন্য আপনি কেবলমাত্র পাহাড়িদের কথা শুনলেই হবে না, সেখানে সমস্ত জনগোষ্ঠীর কথা শুনতে হবে। একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর কথা শুনে সংকট সমাধান করতে পারবেন না। একই সাথে আপনাকে মনে করিয়ে দিই, আমাদের বাংলাদেশকে ঘিরে, বিশেষ করে পার্বত্য অঞ্চল ঘিরে আমেরিকার যে ইন্টারেস্ট, ইন্ডিয়ার যে ইন্টারেস্ট, চায়নার ইন্টারেস্ট, সবার ইন্টারেস্ট আছে এবং সহায়ক পরিবেশ থাকার কারণে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর মধ্যে ইন্টারফেয়ার করছে। বাংলাদেশকে ঘিরে এখন যেহেতু ড্রাইভিং সিটে আমেরিকার প্রতি সংবেদনশীল অনেকেই ক্ষমতা এবং ক্ষমতার কাছাকাছি আছেন, সরকারকেও মনে করা হয় আমেরিকার প্রতি একটু বিশেষ সহানুভূতিশীল এবং আমেরিকার প্রভাবটা একটু বেশি, যেটা সেন্ট মার্টিন সহ অন্যান্য ঘটনা আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে আমরা মনে করি আপনি পারফেক্ট জায়গাটায় অ্যাড্রেসটা করেন। আমাদের সার্বভৌমত্ব, আমাদের অখণ্ডতা, এগুলো আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আমাদের এখানে সমস্ত জনগোষ্ঠীকে আপনার তার অধিকার অনুযায়ী রক্ষা করতে হবে। আমাদের যে বাহিনীগুলো, এই বাহিনীগুলো আবার সেই 24 জুলাইয়ের সময় যেভাবে মানুষের বুকে গুলি চালিয়েছে সেই ভূমিকায় দেখতে চাই না। আবার এই বাহিনীগুলো এরা কিন্তু আমাদের ভাই, এরা আমাদের স্বজন, তাদেরকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর যে ধরনের প্রচারণাটাও লক্ষ্য করছি, তার বিরুদ্ধেও আমাদেরকে শক্ত হাতে সোচ্চার হওয়া দরকার। জি, আমাকে একটু বিরতি নিতে হচ্ছে এই পর্যায়ে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ এবং সাংবাদিক, লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আমি এবার কামাল ভাইকে দিয়ে শুরু করতে চাই। শরীফ ভাইয়ের কথা শুনছিলাম আমরা, বেশ আন্তর্জাতিক বিষয় নিয়ে তিনি কথা বলছেন এবং বেশ শক্তভাবে খুব কথা বলছেন, দৃঢ়তার সঙ্গে কথা বলছিলেন। বাস্তবতা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের নিজস্বতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমার কেবলা বা নজর হয় ভারতের কাছে যাওয়া লাগছে, এখনো লাগছে কারো না কারো, অথবা চীনের কাছে যাওয়া লাগছে, রাশিয়া, আমেরিকা, পাকিস্তানও বাদ যাচ্ছে না। এইগুলো একটা দিক। কেন মোস্তফা কামাল ভাই, আমি বলতেছি কেন? আমরা যখন 5 আগস্টের পরে আমরা শুনছিলাম যে আমরা কোনো পন্থী না, আমরা বাংলাদেশ পন্থী, কিন্তু তারপরে আমরা সব এদিকে ওদিকে। বাস্তবতা হচ্ছে নিজের বন্দোবস্ত নিজের কাছে নাই, অর্থাৎ পুঁজিপাট্টা কম আছে, যেটা সোজা বাংলা কথায় বললে। যখন নিজের সক্ষমতা থাকতো তখন আমি এত জায়গায় যেতাম না। তো চীনের কথাটা বিশেষভাবে এসেছে এই জন্য, একটা কথা চালু আছে যে চীন খুব চিকনে কাজ করে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা দেখছি চীন কিন্তু আর চিকনে কাজ করছে না, প্রকাশ্যেই করছে। রীতিমতো একটা প্রতিযোগিতা চীনের কাছে, কে কতবার যেতে পারে, কতজন যেতে পারে, কার টিমে কতজন। এইগুলো একদিক। আবার তথ্য হিসাবে আপনি নিতে পারেন আমাদের এই 5 আগস্টে বা জুলাই আগস্ট বা তারও আগে আন্দোলনে আমাদের উপর যে নিপীড়ন হয়েছে, যে গুলিগালাজ হয়েছে, ওখানে কি চীনের অস্ত্র গোলা বারুদের পার্টিসিপেশন কেমন ছিল? আবার আমাদের এই আহতদের চিকিৎসার ক্ষেত্রেও চীনাদের কিন্তু ব্যাপক একটা ভূমিকা আছে। অর্থাৎ চিকনে তারা সব দিকে আছে। আর আদতে তো আমরা বাংলাদেশের মানুষ আসলে, যাদেরকে সাধারণ মানুষ মনে করা হয়, তারা কিন্তু সাম্প্রদায়িক না, আবেগী। এটা সত্য। সাম্প্রদায়িক হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো, দ্বিতীয় অস্ত্র হচ্ছে সাম্প্রদায়িকতা, অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের বাস্তবতায় ধর্মকে টেনে নিয়ে আসা। তো এই ক্ষেত্রে আমাদের সামনে মোটা দাগে হয়তো আসে জামাতে ইসলামী, যেহেতু দেখলেই বোঝা যায় জামাতে ইসলামী, কথা না বললেও বোঝা যায়, বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা আরও যেই ইসলামিক দলগুলো আছে, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়,
খেলাফত চায়, নানান বক্তব্য তারা সামনে দিচ্ছেন। তো যারা তাদের বিপরীতে, অর্থাৎ এক সময়ের আওয়ামী লীগ অথবা এখনকার বিএনপি অথবা জাতীয় পার্টি, যাদের ভোট আছে, যারা ডমিনেট করে দেশে, তারাও কি কম ধর্মচর্চা করেন রাজনৈতিকভাবে? আপনি দেখেন, ছোট্ট আমি 2 বাক্যে শেষ করে দেই। আপনি যখন ধর্মের কথা আসে, বিতর্ক আসে যে কে বেশি ধার্মিক, দেখা গেল যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ফার্স্ট হন, কারণ তিনি তাহাজ্জুদ সহ পড়েন। এক ধরনের বিশ্লেষণ দেখেন। অথবা তাদের ধর্মটা হচ্ছে একদম মক্কা মদিনার থেকে আসা শেখ বংশীয়, এই একটা ন্যারেটিভ কিন্তু তারাই ছড়ান। আবার তাদের যে প্রতীকটা নৌকা, এটা কার? এটা নূহ নবীর নৌকা। তাহলে ধর্মের দিকে দেখেন টানেন কিভাবে। এর সাথে স্লোগান তো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। দেখেন ধর্মকে কিভাবে টানা হয়। বিসমিল্লাহর একটা রাজনীতির যে বাজার আছে, ধর্মকে বোধহয় আমরা সবাই ব্যবহার করি কম বেশি, আচ্ছা মতো, যে যার মতো করে পারে। বিসমিল্লাহ নিয়ে করে বিএনপি, যে তারা এটার ফ্রন্টলাইনার। আবার জাতীয় পার্টি যতই ফেল না হোক, তারাও কিন্তু এই পাইপলাইনে ঢুকে বলে যে তাদের অবদান ধর্মের জন্য আরও বেশি। মসজিদ মাদ্রাসার জন্য তারা কিন্তু ইলেকট্রিসিটি বিল মওকুফ করে দিয়েছিল। আবার যে জেনারেল এরশাদ যদি আরো কয়েকটা দিন ক্ষমতা পেতেন, তাহলে এটারে ইসলামী রাষ্ট্রই করে ফেলতেন। ওনার নিয়ত ভালো ছিল। তো উনি শুক্রবারকে আবার ছুটির দিনে এনেছেন, সুযোগ পেলে এটাও অন্য কিছু করে ফেলতেন। অর্থাৎ ধর্মকে যে যার মতো করে ব্যবহার করে, সেটা যেমন রাজনৈতিক দলগুলো করে, প্রশাসনও করে। আমরা খেয়াল করি, যেমন 2টা ঘটনা বলে দেখেন, আমরা সাধারণ মানুষ এইভাবে ভাবিনি বা ভাবানো যায়নি মানুষকে। কক্সবাজারে যখন ওসি প্রদীপ হত্যার শিকার হলেন, হত্যা করলেন কাকে? মেজর সিনহাকে। আমাদের দেশের মানুষ দেখেন কত সাবলীল। আমরা কেউই কিন্তু বলিনি যে একজন হিন্দু একজন মুসলমানকে হত্যা করেছে। এটা হচ্ছে আমাদের প্রকৃত চরিত্র। অথবা কেউ বলার সুবিধা করেও পারেনি যে একজন পুলিশ একজন আর্মিকে মেরে ফেলেছে। এই ন্যারেটিভ তৈরি করা যায়নি। চট্টগ্রামের ঘটনা আপনি দেখেন, অ্যাডভোকেট আলিফ সম্ভবত তার নাম, ওই হত্যাকাণ্ডে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত যতটুকু তথ্য যেটা বিচারিক পর্যায়ে আছে, হিন্দু মুসলিম দিকে কিন্তু নেওয়া যায়নি, নেয়ার শত চেষ্টা হয়েছে। এতে করে কি বোঝা যায়? অন্তত এতটুকু বোঝা যায় যে আমাদের দেশের মানুষ, তারা ধর্মকর্মে করে সত্য, কিন্তু রাজনীতির সাথে তারা ধর্মকে এইভাবে জড়ানো পছন্দ করে না বা নিজেও জড়ায় না। কিন্তু এক সারল্যের কারণে তাদেরকে জড়িয়ে নেওয়া হয়। পার্বত্য চট্টগ্রামের কথা যেটা বলা হচ্ছে, ওখানে যারা আদিবাসী আছে, অথবা আদিবাসী বললে আবার আপত্তি আছে কারো কারো, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে বলা হয়, এটা বললে আবার কারো কারো আপত্তি আছে যে এটি একটি বড় সমস্যা। কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কোনটা বললে কোন বরকত, কোন নেয়ামত কোথায় লুকানো আছে, কে খুশি হবে, কে অখুশি হবে, শব্দ কোনটা বলবো। তো ওখানে যেই অবাঙ্গালী যারা আছে বা পাহাড়ি যারা আছে, আদতে কিন্তু এরা অত্যন্ত সহজ সরল। আবার সেটেলার যারা বলে আমাদের এই দিক থেকে যারা ওই দিকে গেছে, এরাও কিন্তু শুধু কাজের মধ্যে থাকে। আমার নিজের কিছু অভিজ্ঞতা আছে এই বিষয়ে। আমি দীর্ঘদিন 3টা পার্বত্য অঞ্চলের রিপোর্টিংয়ে, বিশেষ করে শান্তিবাহিনীর ওই রিপোর্টিংয়ে ছিলাম। আমার যেটা অবজারভেশন, উভয়ই কিন্তু অনেকটা সহজ সরল। সেটেলাররা অত্যন্ত কর্মমুখী, 2টা পয়সার জন্য পরিশ্রম করে দিনভর। আর যারা স্থায়ী ওখানকার আদি, তারাও কিন্তু কাজে কর্মে থাকে, একটু কাজ পেলেই খুশি। কিন্তু তাদের এই সারল্যটাকে পুঁজি করে খুব দ্রুত তাদেরকে কিন্তু কোনো না কোনো দিকে ইনভলভ করে ফেলা যায়। তো ওই ক্ষেত্রে এই সরকারের যে সুবিধাটা আছে, যেহেতু রাজনৈতিক সরকার নয়, যদি একটু ভালো করে অ্যাটেনশন দেয় যে এটার একটা ফয়সালা করে যাই, এই সরকার কিন্তু ইতিহাসে একটা জায়গা করে নেবে যে অন্তত বড় দাগের একটা ফয়সালা তারা করে যেতে পেরেছেন। বিশেষ করে প্রধান উপদেষ্টা যিনি আছেন, শরীফ ভাই বলে ফেলেছেন বিষয়টা, যে পার্বত্য অঞ্চলটা শুধু বাংলাদেশের বিষয় নয়, এখানে অনেকের নজর আছে। সুনজর আর কুনজর মিলানোই নজর আছে। তো সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা যদি চান, তিনি নোবেল পেয়েছেন, তিনি ঐতিহাসিক, তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, হয়তোবা নোবেলের তুলনায় আরও কমে আমি মনে করব ওনার বিবেচনায়। কিন্তু এই পার্বত্য অঞ্চল নিয়ে যেটা চলছে, সেটা নিয়ে যদি তিনি আন্তরিকভাবে একটা পদক্ষেপ নেন এই সময়টায়, সেটাকে নির্বাচন আসলে এটা করা যাবে না ওই রকম না, বা এটা করে নির্বাচন করব তাও নয়, কিন্তু আবার স্বাভাবিক ওয়েতেই সেটার একটা ফয়সালা তিনি আনতে পারেন। কারণ ভারতের ওই অবস্থা নাই যে আবার শান্তিবাহিনী পয়দা করবে, আবারও অস্ত্র দেবে, আবারও তাদের কাছে বশ্যতা স্বীকার করতে হবে। ওই বাস্তবতা কিন্তু এখন আর নেই। সেটা একদম দায়িত্ব নিয়ে বলা যায়। তো সেই ক্ষেত্রে সরকার ওই দায়িত্বটা নেবে কিনা, সরকার ইতিহাসের মধ্যে একটা জায়গা করে নেবে কিনা, এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। আর রাজনৈতিক দলগুলো পারে সেখানে একটা তাড়না তৈরি করতে পারে, একটা চাপ তৈরি করতে পারে। আপনি সঠিক বলেছেন, হয়তোবা
নির্বাচনের কারণে তাদের আর পাহাড়ে পর্বতের কথা মাথায় ওইভাবে আসে না, তারা সমতল নিয়ে ব্যস্ত বেশি। কিন্তু আমাদের এখানে যখন রাজনৈতিক খেলাধুলা আমরা দেখি, পাহাড়ে যে খেলা শুরু হয় সেটা সমতলে আসতে খুব একটা সময় লাগে না। 24-এর 5 আগস্টের পর আপনার বোধহয় মনে থাকার কথা, প্রথম গন্ডগোলটা কিন্তু 3 পাহাড়ি অঞ্চলে লেগেছিল। সেটা কিন্তু সংক্রামিত হতে হতে চিটাগং কুমিল্লা কিন্তু স্টপেজ দেয়নি, সেটা চলে এসেছে আমাদের সাভারে গাজীপুরে পোশাক শিল্পের উপরে। খেয়াল করে দেখেন কিন্তু, অর্থাৎ একটা উত্তেজনা যখন কোথাও তৈরি হয়, একটা টোকা যখন দেয়া হয়, রাজনীতির ময়দানে সামান্য টোকাও ফেলনা যায় না। যারা ঘটানোর তারা ঘটিয়ে ফেলছেন। আর এবারের উসিলায় শরীফ ভাইও বললেন, আমি আমার জায়গার থেকে বলছি, পথেঘাটা যাদের সাথে কথা হয় তারাও বলছেন, যেহেতু সরকার প্রবলেমটা আইডেন্টিফাই করতে পেরেছে, ওখানে বরাদ্দ হয়েছে, সেটাও সরকার জেনেছে। তাহলে বরাদ্দের অঙ্কটা অন্তত আমাদেরকে না জানাক, যারা বরাদ্দ করেছেন তাদেরকে চিহ্নিত করেন, একটা পদক্ষেপ নেন, হস্তক্ষেপ করুন, যত ধরনের ক্ষেপ আছে সব ক্ষেপ চালান ওখানে। অন্তত অবশ্যই একটা ফয়সালায় যাওয়া যাবে, বা ফয়সালায় যাওয়া না গেলেও একটা পথরেখা যদি তৈরি করে যেতে পারেন, আগামী সরকার অবশ্যই বাধ্য হবে ওই পথরেখায় হাঁটতে। জি, মোস্তফা কামাল ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। এই পর্যায়ে আমি শরীফ ভাইয়ের কাছে আসছি। শরীফ ভাই, আপনার কাছে আসার আগে একটি পুলিশ সদর দপ্তরের একটি পরিসংখ্যান একটু উল্লেখ করতে চাই। পুলিশ সদর দপ্তরের হিসেবে বিগত 13 মাসে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত 44,472 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে 32,371 জন জামিন পেয়েছেন, অর্থাৎ মোট প্রায় 73% আসামির জামিন হয়েছে। আজকেও আমরা দেখলাম সাবেক 2 সংসদ সদস্য সহ 13 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এবং মিছিলের সংখ্যা যতই দিন যাচ্ছে ততই দেখছি আমরা মিছিলের সংখ্যা বাড়ছে। একটি পরিসংখ্যান দেখলাম যে গত 20-22 দিনে বোধহয় 70-এর বেশি মিছিল তারা করেছে। এই সবের পিছনে আসলে কারা আছে? মানে এখানেও কি ভারতের সরাসরি ভারত ইন্ধন দিচ্ছে, নাকি দেশের ভেতর থেকে কেউ আসলে তাদেরকে ইন্ধন দিচ্ছে? ধন্যবাদ। আমাদের এখানে রাজনীতির সঙ্গে অনেকগুলো ইস্যু আছে, যে ইস্যুগুলো নিয়ে রাজনীতি করলে রাজনীতিটা একটু জমে। তার মধ্যে ধর্ম একটা আছে, তার মধ্যে ভারত ইস্যুটা আছে, তার মধ্যে পাকিস্তান ইস্যুটা আছে। তো আপনি খেয়াল করে দেখবেন যে আজকে পার্বত্য অঞ্চলে যে অগ্নিগর্ভ অবস্থা, এটা সরকারের দায়িত্বশীলরা বলছেন আওয়ামী লীগ করছে, ভারত করছে। আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল তখনও পার্বত্য অঞ্চলে এই ধরনের অনেকগুলো ঘটনা ঘটেছে। তো তখন এই ঘটনাগুলো আওয়ামী লীগ কি ইচ্ছে করে করেছিল কিনা? যারা এই ঘটনা, এই ধরনের পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত হয়, তারা নানা ধরনের ষড়যন্ত্রের ভেতরে থাকে, এটা আমরা জানি। আমাদের এখানে রাজনীতিতে বিরোধী দল সরকারের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র করে, তাও আমরা জানি। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে এই ষড়যন্ত্র কেন হয়, কারা সুযোগটা পায়, এটি খুঁজে বের করা। সরকার কেবলমাত্র ওই যে অন্ধকারের ঢিল ছোড়ার দায়িত্ব সরকারের না। এই সরকার উপরে উপরে অনেক ভারত বিরোধী বক্তব্য দিলেও তলে তলে তারা ভারতের সাথে একটা সুসম্পর্ক রাখতে চায়। আপনি দেখছেন যে ভারত থেকে বিদ্যুতের আমদানি বাড়ানো হচ্ছে, ভারত থেকে এইটা সেটা আমদানি বাড়ানো হচ্ছে। ভারতের সাথে ওই যে অসম যে চুক্তিগুলো আছে, গত 1 বছরে অসংখ্যবার বলা হয়েছে যে শেখ হাসিনা ভারতের সাথে অনেক দেশ বিরোধী চুক্তি করেছে, কিন্তু সেই দেশ বিরোধী চুক্তিগুলো বাতিল করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিভিন্ন সময় নিয়েছে। বাণিজ্য ইস্যুতে যে ধরনের অসমতা আছে, এটি নিরসন করার জন্য সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে? না। যে জনস্বার্থ বিরোধী চুক্তির কথা বলা হয়, এই চুক্তিগুলো জনসমক্ষে কি প্রকাশ করা হয়েছে? না। প্রকাশ করলে কি ভারত এই সরকারকে উচ্ছেদ করে দিত? তাও না। আপনার অনেক শক্তি আছে, তো তাহলে এই কাজটি করছে না কেন? করছে না এই কারণে সরকার মানুষের সেন্টিমেন্টটা বোঝে। সে বোঝে যে কোন কথা বললে জনগণকে শান্ত রাখা যাবে, আবার আমি অন্যদের সাথে সম্পর্কটাও রেখে চলা যাবে। সেই ঘটনাগুলো আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীর সরকার প্রধানদের কাছে ওই যে জুলাই স্মৃতিকে নিয়ে বিভিন্ন উপকরণ তাদের হাতে পৌঁছে দেন, কিন্তু নরেন্দ্র মোদীর সাথে যখন দেখা হয় তখন এই সংক্রান্ত না, তার সাথে কবে দেখা হয়েছিল সেই ছবিটা সংগ্রহ করে সেটি বাধাই করে নিয়ে তার হাতে পৌঁছে দেন। এর ভেতর থেকে আপনি বোঝেন না যে সরকারের আসলে দৃষ্টিভঙ্গিটা কি? আমরা আমাদের দেশটা বিপদে পড়ুক এটা চাই না, এবং সংকটটাকে আমি অ্যাড্রেস করতে চাই প্রপার জায়গায়। পার্বত্য অঞ্চলে যে চাঁদাবাজিটা,
পার্বত্য অঞ্চলে কয়েকজন নেতা, সন্তুল লারমার নামে পার্বত্য অঞ্চলে যে চাঁদাবাজিটা হয়, আমরা কেউ বলতে পারিনি যে আপনার মতো একজন মানুষের নামে এই যে চাঁদাবাজি হয় আপনার ভূমিকাটা কি। পার্বত্য অঞ্চলের আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নামে যে চাঁদাবাজিটা হয়, এই চাঁদাবাজির শিকার কি শুধুমাত্র এখানকার সেটেলাররা? নো, পাহাড়িরাও এই ঘটনার শিকার। আমরা এই বিষয়গুলোকে, পাহাড়ের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে আমরা আলাদা আলাদা করে, ওই যে হাতিকে দেখার মতন করে ভাগ ভাগ করে অ্যাড্রেসটা করি। আমরা মনে করি শুধুমাত্র সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে আসলেই পার্বত্য অঞ্চলের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। নো, এটা একটা ভুল দাবি এবং এর পেছনে একটা ভিন্ন উদ্দেশ্য আছে। আমার দেশের কোন কোন অঞ্চলে আমার শৃঙ্খলা বাহিনী থাকবে এটি নির্ভর করবে, আপনি ওই অঞ্চলের মানুষ বলে দিবে যে এখানে কেউ আসা যাবে না, সুতরাং কেউ যেতে পারবেন। নো, তবে আমাদের এই বাহিনীগুলোর বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো আছে, মানবাধিকার বিষয়ক যে ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আমি অনুরোধ করব সরকারের কাছে যদি এই ধরনের সেন্সিটিভ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য থাকে, সেই তথ্য যেন প্রকাশ করা হয়। আজ থেকে কয়েক বছর আগে আপনার মনে আছে, ওই যে কুমিল্লাতে পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ভেতর থেকে যে ঘটনাগুলো ঘটেছিল সারা দেশে, আমি নিজে সেই ঘটনার পর বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলোতে দুঃখজনক ঘটনা ঘটেছিল, 5টা জায়গায়, রংপুরের মালোপাড়া থেকে, রংপুরের জেলেপাড়া থেকে শুরু করে, আমি নিজে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। এই ধরনের ঘটনা ঘটলে নানা রকমের পলিটিক্স এর মধ্যে এসে যুক্ত হয়, নানা ধরনের লোকাল ইকুয়েশনের মধ্যে এসে যুক্ত হয় এবং ঘটনাটিকে জটিল করে ফেলে। আমরা সরকারের পলিটিক্যাল এক্সপেরিয়েন্সটা ততটা না, কিন্তু সরকারকে কতগুলো দায়িত্ব পালন করে দেখাতে হবে যে না, ইয়েস, আমরা হলো সরকার। আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকারের উপদেষ্টাদের অনেকে রিঅ্যাক্টিভ ভূমিকা পালন করছেন। তাদের ধারণা হচ্ছে তারা গবেষক, তারা গোয়েন্দা এবং তারা ঘটনা ঘটার পর বলতে পারবে যে আমরা এই ঘটনাটি ঘটেছে। তো আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র রিয়াকশন করা না, আপনার দায়িত্ব হচ্ছে যে এই অপরাধীকে ধরে আইনের মুখোমুখি দাঁড় করা। ওই যেটা বললাম, নুরুল হক নূরের উপরে হামলার পরে আমরা অনেক রাজা উজির মেরেছেন আমাদের উপদেষ্টারা, এবং সরকার কখনো কখনো মানুষের সাথে ধোঁকাবাজি করে। আমি দুটো উদাহরণ দিই। সরকার সোশ্যাল মিডিয়া দেখে রাষ্ট্র পরিচালনা করে। কখন? আব্দুল হামিদ যখন বিদেশে গেলেন, যে রিপারকেশনটা হয়েছিল, সরকার সঙ্গে সঙ্গে দুটো তদন্ত কমিটি করেছিল এবং তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে, 4 জন উপদেষ্টাকে নিয়ে। 1 মাস পরে আব্দুল হামিদ ফিরে এলো, তারপরে জানা গেল, এখন পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট প্রকাশ হয়নি, কিন্তু তাৎক্ষণিকভাবে তদন্ত করে জনগণকে জানানো হবে এই কথা বলেছিল এবং তাদেরকে 15 দিনের সময় দেওয়া হয়েছিল। তিনি 1 মাস পরে ফিরে এসেছেন এবং জানা গেছে এরা কোনো বৈঠকই করেননি। কেন তদন্ত কমিটি করেছিলেন? যেহেতু মানুষ বিক্ষুব্ধ হচ্ছে, সুতরাং মানুষকে জানানো যে আমরা খুবই সিরিয়াস। গত বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে তোলপাড় হয়ে গেল ডিসি নিয়োগ নিয়ে দুর্নীতির। সরকার সঙ্গে সঙ্গে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলো 4 জন উপদেষ্টাকে নিয়ে। এখন পর্যন্ত সেই কমিটি কোনো রিপোর্ট দেয়নি। অর্থাৎ মানুষের সাথে ঘটনার প্রেক্ষিতে আপনি যে ধোঁকাবাজিগুলো করেন, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে আমাদের এটা প্রত্যাশিত না। এই সরকার হাসিনার সরকার না, আমরা বিশ্বাস করি। এই সরকার এরশাদের সরকার না, এটা বিএনপির সরকার না। তাদের কারোর প্রতি বিশেষ কোনো দুর্বলতা থাকার কথা না। তারা যদি জনগণের পালস বোঝেন, আমি মনে করি যে তাদের কাজগুলো, জুলাইয়ের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার অনেক চাপ তাদের উপরে আছে, অনেক ভার তাদের উপরে আছে। তারপরেও সেই প্রত্যাশাটা পূর্ণ করতে না পারলেও আমরা দেখতে চাই যে তারা শুরুটা করেছেন। কিন্তু এখন পর্যন্ত দেখছি তাদের সমস্ত কাজগুলোর ফোকাসটা হচ্ছে আমেরিকা, যুক্তরাষ্ট্র, সংস্কার কমিশন কারোর সাথে কথা বলে না, কোনো দেশের সাথে কথা বলে না, রিপোর্টগুলো নিয়ে দৌড়ে চলে যায় আমেরিকার রাষ্ট্রদূতের কাছে। এই ঘটনাগুলো ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। জি শরীফ ভাই, আমি এই পর্যায়ে মোস্তফা কামাল ভাইয়ের কাছে আসতে চাই। যে কি বলছিলেন যে আসলে ঘটনাগুলো যখন ঘটে যায় তারপরে তখন আমরা রিয়াক্ট করি, তার আগে আমরা কি জানতে পারি না, নাকি গোয়েন্দা ব্যর্থতা বলবেন না এটাকে? আসলে দু একটা ঘটনায় দেখা গেছে যে গোয়েন্দারা যথা সময়ে যথা রিপোর্টও দিয়েছিল, গোয়েন্দাদের বরাতে আমরা যে সেটা জেনেছি।
কিন্তু পরবর্তীতে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটার অনুপস্থিতি ছিল, একদিক গেল। আরেক দিক হচ্ছে এই সরকারের কিছু দৃষ্টান্ত তৈরি করার সুযোগ আছে। এই সুযোগ সবসময় আসে না, বিশেষ করে রাজনৈতিক দলগুলো এই সুযোগ পায় না বা নিতে পারে না, সীমাবদ্ধতা থাকে অনেক, এটা হচ্ছে বাস্তবতা। এই সরকারের কিন্তু ওই সীমানা নেই, অন্তত কিছু দৃষ্টান্ত তৈরি করতে পারত। ধরুন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যদি ধরুন, ভিপি নূরের সময় যে ঘটনাটা ঘটলো, ওনারা একটা অডিও বাজারে আসলো, পরবর্তী উনি বললেন যে এটা চক্রান্ত, এটা জালিয়াতি, এটা ফেক। তো ওনার তো ছোট্ট একটা দায়িত্ব ছিল যে অন্তত টেস্ট কেস, একটা কেস ধরা যে এসব কারা করে, ছোট্ট একটাও তো ধরতে পারতেন। কিন্তু বলে খালাস হয়ে গেলেন রাজনৈতিক সরকারের মতো বা রাজনীতিবিদদের মতো, যে আমি আজকে একটা বলে ফেললাম, কালকে আরেকটা বলবো নি। তো তাদের মধ্যে একটা প্রবণতা কিন্তু আমরা দেখছি। এই সুযোগ তারা কেন নিচ্ছেন না, এটা মোটা দাগের প্রশ্ন। নাকি তারাও পারছেন না? কিন্তু আমাদের তো বিশ্বাস ছিল তারা পারবেন। এই কারণে পারবেন যে রাজনৈতিক কমিটমেন্ট কিন্তু তাদের নেই। আবার এবং তারা- সবার সমর্থন রয়েছে। সবার সবচেয়ে বড় সমর্থন বিষয় ছিল। হচ্ছে সব দলের এই যে এই সমর্থন অবস্থা চলছে, ছিল না, শরীফ- এখনো আছে। এখনো আছে। এই যে শরীফ ভাই বিস্তর সমালোচনা করেছেন, কিন্তু এন্ডিং এ কিন্তু বলবেন, না, নিশ্চয়ই তিনিও বলবেন সমর্থন করছেন, যে এই সবাই সরকার- আমরা সমর্থন এই করি সরকার যে- সফল হোক, জি। সেটা কামনা করবেন। এই সরকার পড়ে যাক বা ব্যর্থ হোক, এটা কেউই সেটা কামনা করেন না। কেউ করেন তো না। এত বড় একটা সুযোগ সরকার কেন নিচ্ছে না, সেটা আমাদের জন্য কিন্তু দুর্ভাবনার বিষয়। আবার দেখেন, মানসিকভাবে আমরা যেভাবে ডেভেলপ করছি বা এখনো আছি, যুক্তরাষ্ট্রের কথা বারবার আসছে। সত্য এই সরকার যুক্তরাষ্ট্রের প্রতি অনেকটা দুর্বল বা বেশি দুর্বল। কে না দুর্বল যুক্তরাষ্ট্রের? নানান কথা বলা হয় মুখে মুখে, কিন্তু ওখানকার একটা সিল সাপ্পর পাওয়ার জন্য কত তদবির, কতজন কতভাবে করে, ওগুলোর ইয়ত্তা নেই। আমরা ওখানে গেলাম জাতিসংঘর অধিবেশনে, বিশ্বসভার অধিবেশনে। তো ওখানে আমরা আশা করছিলাম যে প্রধান উপদেষ্টার সাথে কার কার দেখা হয়েছে, কি কথা হয়েছে, বিশেষ করে আমাদের ব্যবসা বিনিয়োগের বিষয়ে কোনো আশ্বাস মিলেছে কিনা, অথবা আমাদের থেকে কেউ কর্মী নেবে কিনা। তিনিও সাধারণত বাইরে গেলে এগুলোই বলেন। আমরা যখন এই নিয়ে ব্যস্ত, কিন্তু দেখা গেল আমাদের কাছে তথ্য আসলো ডিমের সাইজটা কেমন ছিল, যে ডিমের ছুঁড়ে মারাটা কত ভালো হয়েছে, আর যিনি মেরেছেন তিনি কত সাহসী, ওনাকে আবার থ্যাঙ্কসও দেওয়া হয়েছে। আবার এই সূত্র ধরে বিএনপি দুর্বল হয়ে গেল কিনা, কয় ভাগ হয়ে গেল যুক্তরাষ্ট্রে, তারা আগের মতো সক্রিয় না কেন, মাঝে দিয়ে জামাত আবার বেশি শক্তিশালী হয়ে গেল কিনা, তাদের উপর কেন একটা ডিম পড়লো না। দেখেন আমরা কি নিয়ে থাকছি, হ্যাঁ, অর্থাৎ আমাদের আলোচনা কিন্তু সাবজেক্টের মধ্যে আমরা সম্পূর্ণ যেতেই কোন দিক চলে গেছে। পারছি না। এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য। সুযোগ ছিল তো, এই কথা তো সত্য। বাইরের শক্তিগুলোর সাথে প্রফেসর ডক্টর ইউনূসের যে ডিল করার সক্ষমতা আছে, আমাদের দেশে অনেকের তা নেই। তো সেটা তো দোষের নয়, সেটা তো আমরা গুণ হিসাবে নিতে চাই, ওখান থেকে প্রাপ্তি যোগ করতে চাই। কিন্তু আমরা দৃশ্যমান কিন্তু প্রাপ্তি দেখছি না। বিনিয়োগের এক একটা উচ্চাশা দেওয়া হচ্ছে আমাদেরকে। আজকেও আছে একটা বিনিয়োগের খবর, বিশাল একটা বিনিয়োগ আসবে, কে যেন ওনার সাথে দেখা করেছেন। তো কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কিন্তু ওই ধরনের কোনো জের অথবা রেশ দেখি না। এটা এই সরকারকে কিন্তু কলঙ্কিত করছে রীতিমতো। প্রফেসর ডক্টর ইউনূসের ইমেজও আঘাত পড়ছে। সেই সাথে তো আরেকটা ভয়ও কাজ করছে, যখন কেউ বিগত হয়ে যায় তার বিরুদ্ধে মামলার একটা চর্চা একটা আমাদের দেশে কিন্তু আছে। আগে হয়তো কম ছিল, এবার হয়তো মাত্রাগতভাবে আরও বেড়েছে। এই সরকারের উপদেষ্টারাও কারো কারো আমলনামা এমন এমন পাওয়া যাচ্ছে যে তারাও কোনো বিপদে পড়ছেন কিনা বা পড়বেন কিনা যখন তারা বিগত হবেন বা সাবেক হবেন। ওই উদ্বেগ যেমন আমাদেরকে ভাবাচ্ছে, তাদেরও যদি তারা মাথায় নেন, এটা তাদের জন্য ভালো হবে। আর যদি বিকল্প দুইটা ভাবেন যে চলে যাবেন, যেহেতু চলে যাওয়ার একটা রেওয়াজ আছে, অথবা বয়স অনেক হয়ে গেছে, আজরাইল ছাড়া তাদের কোনো শত্রু নাই, সেটা আরেকটা ভিন্ন ভাবনা। তো এই ক্ষেত্রে আবেদন থাকবে যে তারা মানুষের পালস বোঝেন, সত্য আরেকটু বোঝার চেষ্টা যদি করেন। জি, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।